চাকরি প্রার্থী নয়, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান ডক্টর ইউনূসের। লোভ ছেড়ে ফেলে সম্পদের সুষ্ঠু বন্টনে গুরুত্ব। We are not job seekers. We are human beings. We are full of entrepreneurial capability, full of ideas. That's what the education system should be. বিশ্বজুড়ে বাড়তি করের বোঝা, ট্রাম্পের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, দেশে দেশে নিন্দার ঝড়, পাল্টা ব্যবস্থার হুমকি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ অর্থনীতির জন্য চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। খুব বেশি সমস্যা দেখছেন না ব্যবসায়ীরা। কেউ আইন হাতে তুলে নিলে ছাড় নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন অনেকে। নেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যথাসময়ে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। ঈদের চতুর্থ দিনেও দর্শনার্থীদের সরগরম বিনোদন কেন্দ্রগুলো, পর্যটকে মুখর পাহাড়, সমুদ্রে আজও ভ্রমণ পিয়াসীদের উচ্ছ্বাস। সব মিলে এই প্লেসটা আমাদের বারবার আসা হয় আর কি, বারবার টানে, সবুজ আমাদেরকে অনেক বেশি টানে। গতবার থেকে এবার আরো মনে হয় বেশি এনজয় করছি আমরা। এবং সম্প্রতি ভারতের সঙ্গে ড্র করার সুফল পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে 2 ধাপ উঠে 183তম অবস্থান। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। নতুন প্রজন্মকে চাকুরি প্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নতুন সভ্যতা গড়ে তুলতে হবে, যেখানে ব্যবসা থেকে লোভ ঝেড়ে ফেলতে হবে, নিশ্চিত করতে হবে সম্পদের সুষ্ঠু বন্টন। বৃহস্পতিবার বিমস্টেক ইয়ংজেন ফোরামে কি নোট স্পিকারের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 12টার দিকে থাইল্যান্ডে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রায়। বাংলাদেশ সময় বেলা 3টার দিকে বিমস্টেক ইয়ংজেন ফোরামে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, পুরনো সভ্যতা মানব সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। নতুন যে সভ্যতা গড়ে তুলতে হবে, সেখানে ব্যবসায় লোভ নয়, থাকতে হবে সম্পদের বন্টন। First condition of the new civilization, the businesses should not be greed driven. So greed part has to be squeezed out in the new civilization. Greed will destroy us. Why? Because whatever, all the things that we talk about, we promise as a government to see this is what we're doing. Our country is moving forward, our GDP is growing and all that. Growth rate is so high. So what? All the wealth this is generated gets concentrated in few hands. They become richer, richer and richer. And we call it development, we call it growth, we call it fantastic economy. But that's, you are planting the seed of your self-destruction. Unless wealth is shared, you cannot sustain a society. তরুণ প্রজন্মকে চাকরির নামে কৃতদাস নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Human beings are not born to work for anybody else. The economic system that we are taught, is again put onto a wrong footing. We are asking everybody to find a job. Our education system is built around finding, so that you can get a job as soon as you finish your school. You get a certificate, you get a job. I said human beings are very different from job seeker. First of all, human beings are not slaves. Slavery is not part of our destination. Job turns you into a slave. You take orders from other people. You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার অনুকূল শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। We are not job seekers. We are human beings. We are full of entrepreneurial capability, full of ideas. That's what the education system should be. সম্মেলনের ফাঁকে শুক্রবার সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর বৈঠকের কথা রয়েছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হবে মোদি ইউনূসের প্রথম সাক্ষাৎ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিমস্টেক সম্মেলনে ভারত ও মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে বৈঠক হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কূটনীতিকরা বলছেন, প্রতিবেশী দেশ দুটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে এইসব বৈঠক রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে যাচ্ছে শুক্রবার। ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ঘোচাতে এই বৈঠককে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, এই বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনর্নির্মাণে অবদান রাখতে পারে। এটা দুঃখজনক যে বাংলাদেশে যে পরিবর্তন হলো, এটাকে ইন্ডিয়া গ্রহণ করতে পারে নাই। এটা এখন ইন্ডিয়ার পাবলিক ওপিনিয়ন বুঝতে হবে যে বাংলাদেশের পরিবর্তন যে হলো, এটা আপনার জনগণ করছে। এটা একটা ছাত্র জনতার মানে যেটাকে অবর্তন বলো, আপরাইজিং রেভলিউশন বলো, যাই বলো আর কি। এটা বলতে বাংলাদেশ কোনো মিলিটারি শাসন এসে করে নাই, এটা জনগণের প্রত্যাশা। কারণ যে সরকার, যে কোনো সরকার যে 16 বছর থাকে, ইলেকশন যেটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়নি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাওয়ার আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা কেউ না গণতান্ত্রিক রিজিম করবো, এটা করবো, ওটা করবো, এটা ওদের ব্যাপার। কিন্তু চাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, প্রসিকিউশনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত, বসা উচিত, কথা বলা উচিত। কারণ মিলিটারি হচ্ছে একটা বড় ফ্যাক্টর। যেই আসুন না কেন ক্ষমতায়, অংশটিও মিলিটারির উপরে নির্ভর করছে। এখানে অনেক ফ্যাক্টর আছে, বুদ্ধিজম ফ্যাক্টর, এই ফ্যাক্টর, এগুলোর মধ্যে আর্মির একটা বিরাট ভূমিকা। তো এটা মানে আমি বলবো যে প্রফেসর ইউনূস, মানে আমি খুব স্ট্রংলি মনে করি যে উনি নিশ্চয়ই এটা বুঝতে পারেন, উনি বসবেন। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হবে বাংলাদেশ সরকার প্রধান। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে বিমস্টেক সম্মেলন তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমদানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যে আরোপ করা হয়েছে 37% শুল্ক। হোয়াইট হাউসে প্রকাশ্যে নতুন এই শুল্কের ঘোষণায় বাণিজ্য যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিলেন এই কট্টর প্রেসিডেন্ট। নাসরিন আক্তারের রিপোর্ট। এবার বিশ্ব বাণিজ্য যুদ্ধের পথে আরও এক ধাপ অগ্রসর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দেশে আমদানি বেশিরভাগ পণ্যে ন্যূনতম 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হচ্ছে 5 এপ্রিল থেকে। এছাড়াও নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চ শুল্ক চাপিয়ে বিশ্বকে করে তুলেছেন অস্থির। বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনের দিকে চোখ ছিল ইউরোপ সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদের। কারণ এ দিনটিতে অতিরিক্ত শুল্ক নিয়ে বড় ঘোষণা দেবেন বলে আগে থেকে আভাস দিয়ে রেখেছিলেন এই কট্টর প্রেসিডেন্ট। নির্বাহী আদেশে স্বাক্ষর করে দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন ট্রাম্প। এ ধরনের ভয়ঙ্কর ভারসাম্যহীনতা আমাদের শিল্পকে দিনের পর দিন ধ্বংস করেছে, জাতীয় নিরাপত্তাকে ফেলেছে ঝুঁকিতে। এই বিপর্যয়ের জন্য আমি সেসব দেশকে দোষ দিচ্ছি না, এর জন্য সাবেক প্রেসিডেন্ট বাইডেন ও পূর্বের নেতাদের দায়ী করছি। তারা এমনভাবে তা করে দিয়েছে যা কেউই বিশ্বাস করবে না। 185 দেশের সমন্বিত ট্যারিফ চার্ট উপস্থিত জনতার উদ্দেশ্যে তুলে ধরেন ট্রাম্প। জানান, কয়েক দশক ধরে দূরের ও কাছের বন্ধু ও শত্রু নির্বিশেষে আমেরিকাকে লুট ও ধ্বংস করেছে। বাদ যাচ্ছে না বাংলাদেশের পণ্যও। এতদিন গড়ে 15% থাকলেও তা বাড়িয়ে ধার্য করা হয়েছে 37%। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। এছাড়াও শুল্কের তালিকায় আছে ভিয়েতনাম, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, থাইল্যান্ড, সুইজারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ। ইউরোপীয় ইউনিয়নের ওপরও 20% শুল্কের ঘোষণা দেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।
যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপ করায় ক্ষুব্ধ বিশ্বমহল। প্রতিক্রিয়া দেখিয়েছে চীন, কানাডা, অস্ট্রেলিয়া সহ এশিয়া, ইউরোপের শীর্ষ নেতারা। শুল্কের আওতা থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু ইসরায়েলও। এদিকে বাণিজ্য যুদ্ধকে উস্কে দেয়া এই শুল্ককে ভুল ও অযৌক্তিক সিদ্ধান্ত বলছে বিশ্ব নেতারা। এরই মধ্যে শুল্ক বাড়ানোর প্রভাব পড়তে শুরু করেছে এশিয়ার বাজারে। পতন ঘটেছে চীনের শেয়ার বাজারেও। নাসরিন আক্তারের আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার নামে শুল্কের খেলায় মত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন বিভিন্ন দেশের ওপর শুল্কের ভারী বোঝা, যার আওতা থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের অন্যতম বন্ধু ইসরায়েলও। তবে এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্ব নেতারা। এই সিদ্ধান্তকে ভুল ও অযৌক্তিক বলছে নানা মহল। ঐক্যবদ্ধভাবে শুল্ক প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েন। বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের আঘাত। ট্রান্স আটলান্টিক বাণিজ্যের অবশিষ্ট বাধাগুলি অপসারণের জন্য আমরা সর্বদা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে প্রস্তুত। একই সাথে আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইস্পাতের উপর শুল্কের প্রতিক্রিয়ায় আমরা ইতিমধ্যে পাল্টা ব্যবস্থার প্রথম প্যাকেজ চূড়ান্ত করেছি। আমরা এখন আমাদের স্বার্থ ও ব্যবসা রক্ষার জন্য আরও পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এদিকে ফেন্টানিলের উপর শুল্ক এখনো বহাল থাকায় ট্রাম্পের নতুন তালিকায় নাম নেই কানাডা, মেক্সিকোর। একে দুদেশের সম্পর্কে ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে শুল্ক বাতিলের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে নিজেদের অধিকার রক্ষায় পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দেয় বেইজিং। অন্যদিকে অ্যান্টার্কটিকার কাছের বেশ কয়েকটি জনবসতিহীন দ্বীপপুঞ্জে শুল্ক আরোপ করায় বিস্মিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ট্রাম্পের শুল্ক নীতিকে দুঃখজনক বলে উল্লেখ করেছে জাপান ও দক্ষিণ কোরিয়াও। তবে এরই মধ্যে শুল্ক আরোপের প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। পতন ঘটেছে চীনের শেয়ার বাজারেও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। দ্রুত শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর পর থেকে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে। মার্কিন সরকারের সঙ্গে চলমান কাজ শুল্ক সমস্যার সমাধানে সহায়তা করবে বলে আশাবাদ জানান তিনি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে 37% শুল্ক আরোপ করায় বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্য চুক্তি না থাকায় এই সিদ্ধান্ত সংকটে ফেলবে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, বাড়বে বেকারত্ব। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে দেশের অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। সংকট মোকাবেলায় সরকারের সঠিক ট্যাক্স নীতিমালার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প রপ্তানিতে ভালোভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে এই বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা, যা আগের বছরের তুলনায় 45.93% বেশি। এই প্রবৃদ্ধি চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এমন সময় বাংলাদেশের পোশাক খাতে দেখা দিয়েছে নতুন সংকটের আশঙ্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক পরিকল্পনায় এশিয়ার দেশগুলোর পণ্য আমদানিতে 10 থেকে 54% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যার মধ্যে বাংলাদেশ 37%, চীন 54%, ভারত 26%, ভিয়েতনাম 46% এবং পাকিস্তান 29%। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয়টি দেশের অর্থনীতিতে একটি নতুন চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সংকট মোকাবেলায় সরকারের সঠিক শুল্ক কাঠামো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা। এগুলোর ইম্প্যাক্ট হয়তো কিছুদিনের ভিতরে, 1 বছর 1.5 বছরের ভিতরে আমরা হয়তো এটা দেখতে পাবো যে বাংলাদেশের এক্সপোর্ট
শার্পলি কমে গেছে আমেরিকান মার্কেটে। সুতরাং আমরা ইজিলি এটাকে ওভারকাম করতে পারি। সকল সংকট যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তবে কমতে পারে পোশাক রপ্তানি, বাড়তে পারে বেকারত্ব। যে পণ্যগুলো ইতিমধ্যে জাহাজে পাঠানো হয়েছে সেই পণ্যের উপরেও কিন্তু শুল্ক আরোপ করা হবে। তার মানে হলো যে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এবং একই সঙ্গে যে ক্রয় দেশ কমবে। এই দুটোর প্রভাবে কিন্তু এই পুরো যে তৈরি পোশাক খাত তার উপরে একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে। তবে পোশাক খাত সংশ্লিষ্টরা বলছেন এই ধরনের চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তাই শুল্ক বৃদ্ধিতে বিভ্রান্ত না হয়ে নীতিগত সিদ্ধান্ত ঠিক করলেই পোশাক শিল্পকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তোমার ট্যারিফ বৃদ্ধি সেটা তুমি দিবা, যেটা তোমার সরকারের সাথে তোমার বোঝাপড়া। আমি তো এখান থেকে আমার কস্ট প্রাইসের থেকে আমি আমার দাম কমাতে পারবো না। আমি তো এখানে প্রফিটের জন্য বিজনেস করতে আছি। আমি প্রফিট মিনিমাইজ করতে পারবো, কিন্তু আমি প্রফিট জিরো করতে পারবো না। টপ রপ্তানিকারক আমেরিকাতে, চায়না, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, তারা তিনজনের কিন্তু ট্যারিফ লাইন আমাদের থেকে হাই। ফলে এখানে আমাদের আসলে খুব বেশি মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ যেমন সুনামের সঙ্গে পোশাক শিল্প ধরে রেখেছে, তেমনি শিল্প মালিকদের বিভ্রান্ত না হয়ে পণ্যের মান ধরে রাখার পরামর্শ দেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সাজেকে অগ্নি দুর্গত এলাকা ও বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কেউ আইন হাতে তুলে নিলে ছাড় দেয়া হবে না। মিশু মল্লিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। বৃহস্পতিবার সাজেকে অগ্নি দুর্গত এলাকা ও বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে বিজিবি রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে ব্রিফিং করেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইসে থেকে, ওইটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো পায়। আইন নিজ হাতে তুলে না নিতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তারও কিন্তু আমরা ছাড়ব না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি কোনো রকমের কারক সমস্যা থাকে, আইনের দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কাছে যাবে, বাট তার নিজেরা এরকম করবে না। 5ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনে থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয় নাই। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে গণমাধ্যমগুলোতে সত্য তুলে ধরার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা রটাই দিচ্ছে। ওনারা কয়েকটা মিডিয়া আছে, তাদের কাজ হলো শুধু গুজব রটানো। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষরা। তবে ছুটি না পাওয়ার কারণে যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা এখন ছুটি পেয়ে গ্রামের পথে ছুটছেন। ফলে ঈদের চতুর্থ দিনেও ঢাকার কমলাপুর রেল স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা গেছে। একই চিত্র বাস কাউন্টার ও লঞ্চ ঘাটেও। শাহাদাত নিশাদের রিপোর্ট। সকালে কমলাপুর স্টেশনের চিত্র। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের গমগমে উপস্থিতি, অনেকের অপেক্ষা নিজ গন্তব্যে পৌঁছানো। ঢাকায় ঈদ কাটিয়ে প্রিয় মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের চতুর্থ দিনেও গ্রামে ফিরছে মানুষ। ব্যবসার ঝামেলা ছিল, এই জন্য আমি ঈদের ভিতরে যেতে পারিনি। ঠিক আছে, তখন চিন্তা করলাম যে যেহেতু ঈদের ভিতরে বাইরে যেতে পারিনি, তো মামার সাথে দেখা করে ঈদের ভিতরে অনেক ঝামেলা ছিল, এই জন্য যাইতেছি। আসলে ফ্যামিলির ঢাকা থাকার কারণে ঢাকাতে ঈদ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কিন্তু এখন ফ্যামিলির টানে, গ্রামের টানে, ফ্যামিলির সবার সাথে দেখা করতে গ্রামে যাচ্ছি। টানা লম্বা ছুটিকে কাজে লাগাতে কেউ বা এখনো ঘুরতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বাচ্চারা নানু বাড়িতে যেতে চায়, তাই যাচ্ছি। এখন ঢাকা শহর অনেক ফাঁকা, ঘুরতে যাইতেছি। ঘুরতে মানে ওই সাদা পাথর 0 পয়েন্ট। আমরা সার্ভিস করে 6 তারিখ পর্যন্ত আমাদের ছুটি আছে, এই জন্য আমরা এখন ঘুরতে যাইতেছি। অন্যদিকে কর্মব্যস্তময় জীবনে ফিরতে আগমনও ঘটছে রাজধানীমুখী মানুষের। দ্রুত ফেরার কারণ হচ্ছে যে জ্যামে ট্যামে যদি পড়তে হয়, এর জন্য আর কি আগে ভাগে কর্মস্থলে ফেরা। আমার মেয়ে এবার পরীক্ষা দিবে, আমি চলে আসছি আগে, ছুটি শেষ না করে 10 তারিখ থেকে এসএসসি পরীক্ষা। তবে যাওয়া আসায় ভোগান্তি নেই, কারণেই গুরুতর কোনো অভিযোগ না, কোনো অতিরিক্ত ভাড়া না, সম্পূর্ণ অনলাইনে
এখানে কোনো ভোগান্তির কিছু না, অতিরিক্ত ভাড়ারও কিছু না। মজা করে পরিবারের সাথে ঈদ কাটিয়েছি এবং সুবিধা হয়েছে অনেক, এবার ট্রেনে কোনো সমস্যা হয়নি। যাত্রীদের থেকে রিভিউ নিয়েছেন, যাত্রীদের সাথে কথাবার্তা বলেছেন এবং যাত্রীদেরকে টিকিট কালোবাজারি সংক্রান্ত জিজ্ঞেস করেছেন। এই পর্যন্ত একটা অভিযোগও আসে নাই। সুন্দরভাবে যাত্রীরা বলতেছে আমরা খুশি, আমরা অনলাইনে টিকিট কাটতে পেরেছি। এদিকে একই চিত্র বাস কাউন্টারগুলোতেও। রাজধানীতে যেমন ফিরছেন কর্মজীবীরা, ঠিক একইভাবে মাটির টানে গ্রামের বাড়ি যাচ্ছেন অনেকে। তুলনামূলক লঞ্চে ভিড় কম থাকলেও এখনো বাড়ি যাচ্ছে মানুষ। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও উপচে পড়া ভিড় রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। সকাল 9টায় মিরপুরের জাতীয় চিড়িয়াখানা খুলে দিতেই মানুষের ঢল নামে। বিভিন্ন পশু পাখির খাঁচা ঘিরে উপভোগ করছেন নানা বয়সী দর্শনার্থীরা। হাসান মাহমুদের রিপোর্ট। অবশেষে বাঘ এলো, উচ্ছ্বাস সাধারণ দর্শনার্থীদের। মিরপুর চিড়িয়াখানায় ঈদের চতুর্থ দিনে এমন উপচে পড়া ভিড় ছিল বিভিন্ন পশু পাখির খাঁচা ঘিরে। রাজধানীর আশপাশের এলাকাগুলো থেকে এসেছেন দর্শনার্থীরা। অন্য সময় রাস্তায় যানজট, ছুটি না থাকা সহ নানা কারণে চিড়িয়াখানায় আসা না হলেও ঈদের ছুটিকে সুযোগ হিসেবে নিচ্ছেন অনেকেই। এমনি তো সময় পাওয়া যায় না সব সময়, এদের সময় ছুটির সময় বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, আনন্দ উপভোগ করলো, এই তো। অনেক ভালো লাগতেছে এখানে ঘুরতে এসে। এখানে আসলে মনের মাঝে একটা প্রশান্তি আসে। আসলে ঈদের ছুটিতে তো ঈদের ছুটিতে ভালো কোনো কিছু দেখাটাই ভালো লাগে মূলত। হরিণ, জিরাফ সহ নানা পশু পাখির সঙ্গে পরিচিত হতে পেরে উচ্ছ্বসিত শিশুরাও। হরিণ দেখলাম, আরো ভিতরে যে আরো অনেক কিছু দেখব। নানা ধরনের পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে জাতীয় চিড়িয়াখানাকে বেছে নিচ্ছেন বলে জানান অভিভাবকরা। দেশের বিভিন্ন প্রাণী আছে যা ওরা বাসায় থেকে দেখে পারতে পারে, মোবাইলে বা ভিডিওর মাধ্যমে ওরা দেখতে পাচ্ছে। আর এখানে এসে তো তারা নিজের চোখে দেশে কি কি প্রাণী আছে ওইগুলো নিজের চোখে দেখতে পারতেছে। বিভিন্ন পশু পাখি আছে, এগুলি দেখার খুব ওদের কৌতূহল ছিল, এই জন্যই নিয়ে আসছি ওদের। বিভিন্ন রাইডসে এগুলাতে উঠছে, বিভিন্ন পার্কে টার্কে নেওয়া হয়েছে, কিন্তু ওরা পশু পাখি দেখা হয় না এরকম ভাবে, সেজন্য চিড়িয়াখানায় আসা। রাজধানীর অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল মানুষের আনাগোনা। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে খুনসুটি দেখা যায় অনেকের। মেয়েদের নিয়ে আসলাম একটু ঘোরার জন্য, আমি চলো হাইটে আসি, কারণ 2 দিন পর তারপরে সেই চাকরি বাকরি। আমাদের আত্মীয়দের বাসায় গেছিলাম, আর কালকে গিয়েছিলাম মুভি দেখতে, আর আজকে এখানে আসছি। এবার ঈদে লম্বা ছুটি থাকায় মানুষের উপস্থিতি বেড়েছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের চতুর্থ দিনেও দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এসব কেন্দ্রে গিয়ে আনন্দ উপভোগ করছেন। জনপ্রিয় পর্যটন স্পটগুলোই জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, নওগাঁ ও রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। ঈদ উদযাপনে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। সাদা পাথরে বয়ে যাওয়া ধলাই নদী বাংলাদেশ ও ভারতকে আলাদা করেছে, যার 2 পারে সারি সারি সাদা রঙের পাথর। ওপরে নীল আকাশ আর তার ঠিক নিচে সবুজ পাহাড় বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। তাই তো যে কোনো ছুটিতেই জনারণ্যে পরিণত হয় এই এলাকা। হাওর, পাহাড়, নদী, টিলায় ঘেরা মৌলভীবাজারের অপূর্ব প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপের জানান দেয়। চা গাছে নতুন কুড়িতে সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে সবুজ গালিচা মরানো চা বাগান। প্রকৃতির এমন সান্নিধ্য পেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক। সবুজ শ্যামল চা বাগানগুলো দেখতে খুবই নয়নাভিরাম, দেখে খুবই ভালো লাগছে। পরিবার সহ বেড়াতে অনেক একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। শ্রীমঙ্গল তো সবুজের রাজ্য, এখানে টি গার্ডেন, টি স্টেট আছে অনেক, তো সব মিলে এই প্লেসটা আমাদের বারবার আসা হয় আর কি, বারবার টানে, সবুজ আমাদেরকে অনেক বেশি টানে। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের পদচারণায় মুখর পুরো সৈকত এলাকা। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এ যেন এক মানব সমুদ্র। এত ক্রাউড দেখে ভাবতেছি যে কিরকম এনজয় করা যাবে, আসলাম এখন দেখি। গতবার থেকে এবার আরো মনে হয় বেশি এনজয় করছি আমরা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার প্রাঙ্গণও পর্যটকদের পদচারণায় মুখরিত। ঈদের দীর্ঘ ছুটিতে প্রায় লক্ষাধিক পর্যটক দর্শন করেছেন এই বিশ্ব ঐতিহ্যটি।
দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। এছাড়াও দেশের বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর রামপুরা এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত শোয়েব রহমান জিসান সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ৩ বিষয়টি নিশ্চিত করে। বুধবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শোয়েব রহমান জিসান, মোহাম্মদ রাইসুল ইসলাম ও মোহাম্মদ কাউসার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী সাংবাদিক রামপুরা থানায় শোয়েব রহমান জিসানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দেখছেন সংবাদ রাত।